আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডিটেকটিভ আঞ্জুম। আজকের কেসটা আমার ক্যারিয়ারের সবচেয়ে অনন্য। একজন সাক্ষী আছে যে পুরো ঘটনা দেখেছে। সে শ্রবণ ও বাক প্রতিবন্ধী। তাহলে কিভাবে সে সাক্ষ্য দেবে? কিভাবে ন্যায় বিচার হবে? আজ জানবো। 3 দিন আগে মিরপুরের একটা আবাসিক এলাকায় একটা দুঃখজনক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি জাহিদ হাসান, 45 বছর, একজন ব্যবসায়ী। রাত 11টায় গলিতে তার সাথে কিছু একটা ঘটেছে। পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশকে জানালো পাশের বিল্ডিংয়ের একটা মেয়ে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। এই মেয়ের নাম মিথিলা আক্তার, বয়স 26। সে জন্ম থেকেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী, কিন্তু সে একজন প্রতিভাবান ফ্রিল্যান্স গ্রাফিক। সে অপরাধীর মুখ স্পষ্ট দেখেছে, কিন্তু সমস্যা সে বর্ণনা করতে পারছে না, কারণ ইশারা ভাষা কেউ বোঝে না। পুলিশ সম্পূর্ণ অসহায়, তাদের কেউ ইশারা ভাষা জানে না। মিথিলার পরিবারও সাবলীল না, তারা মিথিলাকে নোটপ্যাড দিল, write down what you saw. But Mithila's writing skills are limited. What she wrote is fragmented. It's difficult to identify the criminal with these. Find a way to extract information from this witness. আমি সিদ্ধান্ত নিলাম একজন প্রত্যয়িত ইশারা ভাষা দোভাষী আনতে হবে, তাহলেই মিথিলার সাক্ষ্য পাওয়া যাবে। আমি খুঁজে পেলাম সুমাইয়া রহমান, একজন প্রত্যয়িত ইশারা ভাষা দোভাষী, বয়স 30। সুমাইয়া মিথিলার সাথে ইশারা ভাষায় কথা বলতে লাগলো। মিথিলা বলল, আমি সব দেখেছি, অপরাধীর মুখ স্পষ্ট দেখেছি, সে আমাকেও দেখেছে। কালো জ্যাকেট পরা, মুখে ডান গালে একটা দাগ। মিথিলা তার মুখ স্পষ্ট দেখেছে। সে বলল সে চিনতে পারবে যদি দেখানো হয়। আমি একজন ফরেনসিক স্কেচ আর্টিস্ট আনলাম। সুমাইয়া মিথিলার বর্ণনা অনুবাদ করলো, আর্টিস্ট আঁকলো। এটা একটা চ্যালেঞ্জিং প্রক্রিয়া ছিল, কিন্তু 2 ঘন্টা পর আমরা পেলাম একটা স্পষ্ট স্কেচ। মিথিলা নিশ্চিত করলো, হ্যাঁ এই সে। এবার আমি জাহিদ হাসানের পটভূমি তদন্ত করলাম। কে তার ক্ষতি করতে চাইবে? জাহিদ ছিল একজন নির্মাণ ব্যবসার মালিক। তার স্ত্রী বলল 3 মাস ধরে উনি চাপে ছিলেন, কেউ টাকা দাবি করছিল, কিন্তু উনি সাহায্য চাননি। আমি সন্দেহভাজনদের তালিকা তৈরি করলাম। জাহিদের সাথে কাদের বিরোধ ছিল? প্রথম সন্দেহভাজন মনির হোসেন। দ্বিতীয় সন্দেহভাজন রফিক আলী, একজন ঠিকাদার। জাহিদ তার বড় অঙ্কের পাওনা পরিশোধ করেনি। তৃতীয় সন্দেহভাজন কবির উদ্দিন, জাহিদের প্রাক্তন চালক। 1 মাস আগে চাকরি থেকে বরখাস্ত। কেন বরখাস্ত? চুরির অভিযোগে। কবির এই সিদ্ধান্তে খুব রাগান্বিত ছিল। গুরুত্বপূর্ণ তথ্য, কবিরের ডান পায়ে পুরনো আঘাতের কারণে সমস্যা আছে, সে খুঁড়িয়ে হাঁটে। মিথিলা বলেছিল সে অপরাধীকে চিনতে পারবে, তাই আমি একটা শনাক্তকরণ সারি আয়োজন করলাম। 3 সন্দেহভাজন এবং আরও 3 জন, মোট 6 জন। Will Mithila be able to identify? The legal question is, Mithila is deaf and mute. Will her identification be acceptable in court? আমি আইনের বই নিয়ে বসলাম, বাংলাদেশ সাক্ষ্য আইন ভালো করে পড়লাম এবং পেলাম যা খুঁজছিলাম। ধারা 119 বলছে, যে সাক্ষী কথা বলতে বা শুনতে অক্ষম, she will be able to testify by gesture or in writing. This testimony is completely acceptable in court. শনাক্তকরণ শুরু হলো। মিথিলা কাচের এক পাশে, 6 জন সন্দেহভাজন অন্য পাশে। মিথিলা carefully examined every face. এবং তারপর সে একটা নম্বর দেখালো, 4। সে ইশারা করলো, এই সে। আমি নিশ্চিত। কাবরউদ্দিন was brought to the interrogation room. At first he denied everything. সে বলল, আমি সেই রাতে ঘরে ছিলাম, কিন্তু আমি তাকে বললাম তোমার ডান পায়ে সমস্যা আছে, গালে দাগ আছে, সাক্ষী তোমাকে স্পষ্ট দেখেছে। Give money or the consequence will not be good. Kobi was lying. He was at the scene that night. আমি কবিরের ফোন রেকর্ড যাচাই করলাম। ঘটনার রাতে তার ফোনের অবস্থান ছিল ঘটনাস্থলের কাছে, এবং তার ফোনে জাহিদকে পাঠানো হুমকির বার্তা পাওয়া গেল। সব প্রমাণ দেখে কবির ভেঙে পড়ল। সে স্বীকার করলো সে এই কাজ করেছে। সে বলল, জাহিদ আমাকে চোর বলে চাকরি থেকে বের করে দিয়েছে, আমি ক্ষতিপূরণ চেয়েছিলাম। সে অস্বীকার করলো, তাই আমি রাগে সব কিছু ভুলে গেলাম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য বের হলো, কবির জানতো মিথিলা তাকে দেখেছে। সে বলল, আমি জানতাম কেউ জানালায় ছিল। সে মিথিলাকে ভয় দেখানোর পরিকল্পনা করছিল। ভাগ্যিস আমরা আগে ধরেছি। মিথিলা আদালতে সাক্ষ্য দিল ইশারা ভাষায়। সুমাইয়া তার পাশে দোভাষী হিসেবে ছিল। এটা বাংলাদেশের আইনি ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। মিথিলা আত্মবিশ্বাসের সাথে সাক্ষ্য দিল।
এটা শক্তিশালী সাক্ষ্য। কবির উদ্দিন দোষী সাব্যস্ত হলো, দীর্ঘমেয়াদী কারাদণ্ড। বিচারক বললেন, মিথিলার সাক্ষ্য ছাড়া এই মামলা সমাধান হতো না। একজন নীরব সাক্ষী সবচেয়ে জোরালো প্রমাণ দিল। বন্ধুরা, এই কেস থেকে কি শিখলাম? শিক্ষা 1, প্রতিবন্ধিতা মানে অক্ষমতা না। মিথিলা শুনতে পারে না, বলতে পারে না। প্রতিবন্ধী মানুষদের অবমূল্যায়ন করো না, তারা বিশেষভাবে সক্ষম। শিক্ষা 2, ইশারা ভাষা শেখা গুরুত্বপূর্ণ। এটা একটা প্রকৃত সম্পূর্ণ ভাষা। বাংলাদেশে প্রায় 20 লাখ শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছে, বাট ইন্টারপ্রিটার্স আর ভেরি ফিউ। যদি আমরা মৌলিক ইশারা ভাষা শিখি, আমরা এই সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে পারবো। শিক্ষা 3, প্রতিবন্ধী মানুষদের সমান আইনি অধিকার আছে। তারা সাক্ষী, অভিযোগকারী হতে পারে। বাংলাদেশ প্রতিবন্ধী অধিকার আইন 2013 এবং কেউ যেন না ভুলে ব্রাথা, প্রতিবন্ধী মানুষদের সাক্ষ্যের মূল্য কম নয়। শিক্ষা 4, রাগ নিয়ন্ত্রণ করতে শেখো। কবির রাগের বশে এই কাজ করেছে। তার অভিযোগ হয়তো সঠিক ছিল, বাট দিস পাথ ইজ নট আ সলিউশন। আইনি পথ ছিল শ্রম আদালত, মধ্যস্থতা, কিন্তু সে রাগে অন্ধ হয়ে জীবন নষ্ট করলো। চূড়ান্ত শিক্ষা, সাক্ষী হলে ভয় পেও না, সাহায্য চাও, তোমাকে সুরক্ষা দেওয়া হবে। মিথিলা ভয়ে ছিল, কেউ বিশ্বাস করবে না। যদি তুমি কোনো অপরাধ দেখ পাতি, পুলিশকে জানাও। তুমি একা নও। মিথিলা এখন কেমন আছে? সে একজন অনুপ্রেরণা। তার গল্প সারা দেশে মানুষকে উৎসাহিত করছে। এখন সে ইশারা ভাষা সচেতনতা কর্মসূচিতে কাজ করছে। সে বলছে, আমার হাত কথা বলে, আমার চোখ সত্য দেখে, এটাই আমার শক্তি। এই মামলার পর বাংলাদেশে কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। পুলিশ প্রশিক্ষণে ইশারা ভাষার মৌলিক বিষয় যোগ করা হয়েছে এবং প্রতিবন্ধী সম্প্রদায়ের আত্মবিশ্বাস বেড়েছে। তারা জানে তাদের কথার মূল্য আছে। আজ তোমাদের কিছু মৌলিক ইশারা ভাষা শেখাই। হ্যালো, হাত তুলে নাড়াও। ধন্যবাদ, হাত মুখ থেকে সামনে আনো। এই সহজ ইশারা জানা থাকলে তুমি প্রতিবন্ধী মানুষদের সাথে যোগাযোগ করতে পারবে। জাহিদ হাসানের পরিবার এখন শান্তিতে আছে। তাদের ন্যায় বিচার এনে দিয়েছে একজন নীরব সাক্ষী। তার স্ত্রী বলেছেন, মিথিলা আমাদের জীবন বদলে দিয়েছে। এই মামলা প্রমাণ করে ন্যায় বিচারের জন্য কণ্ঠস্বর লাগে না, সত্য লাগে, এবং সত্য সবসময় জয়ী হয়। পরবর্তী এপিসোড, দ্য ইনভিজিবল ওয়ান। একজন মানুষ তার নিজের বাড়িতে চলে গেছে, দরজা ভেতর থেকে বন্ধ, কোনো হাতিয়ার নেই, কোনো সন্দেহভাজন নেই। পরের এপিসোডে দেখো। সাবস্ক্রাইব করো, বেল আইকন চালু রাখো। স্টে কিউরিয়াস, স্টে সেফ।